দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, মতামত তুলে ধরার চেষ্টা করি আমন্ত্রিত অতিথিদের। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে আছেন আয়েশা দেওয়ান, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আছেন লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার জাকি রিজওয়ানা আনোয়ার, আন্তর্জাতিক শিশু স্বাস্থ্য কেন্দ্র মা ও শিশু বিশেষজ্ঞ লন্ডন। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে আছেন ডাক্তার মোডল নজরুল ইসলাম, চিকিৎসক, একই সঙ্গে তিনি পেশায় সাংবাদিক। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মাঝরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে দু একটি শিরোনাম দর্শকদের জানিয়ে আসতে চাই। প্রধান খবর বলতে পারেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। এক সপ্তাহে করোনা শনাক্ত বাংলাদেশে কমেছে 33%। লকডাউনের সুফল বলছেন বিশেষজ্ঞরা। যদিও লকডাউন বেশ ঢিলেঢালা ছিল, তারপরও এটিকে লকডাউনের সুফল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পরামর্শ কমিটির 10 প্রস্তাব। আরও 60 জন মারা গেছে গত 24 ঘন্টায় বাংলাদেশে। লকডাউনে ঈদের কেনাকাটায় বেড়েছে ভিড়, যানজট, অনেক ভিড় আসলে শপিং মল মার্কেটগুলোতে, সেটি গুরুত্ব পেয়েছে গণমাধ্যমে। শিগগিরই গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট শুরু হয়েছে। ভারতের অবস্থা বেশ খারাপ। মৃত্যুপুরী ভারতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ 4 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় 4 লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে ভারতে। অন্য দেশ থেকেও টিকা উৎপাদন করবে সেরাম ইনস্টিটিউট। WHO ছাড়পত্র পেল মডার্নার ভ্যাকসিন। আরেকটি পহেলা মে দিবস ছিল। আসলে মে দিবস ভিন্ন আবহে মহান মে দিবস। আপনারা সবাই জানেন যে আসলে শ্রমজীবীদের বেশ দুরবস্থায় কাটছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। ছাঁটাই বন্ধ সহ 9 দফা দাবি জানানো হয়েছে। শুরু করতে চাই যুক্তরাষ্ট্র থেকে আয়েশা দেওয়ান আপনাকে দিয়ে। আয়েশা দেওয়ান, একটু যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দিয়ে শুরু করতে চাই। কি অবস্থার মধ্য দিয়ে এখন যাচ্ছে? আমরা যতটুকু জানি যে একটা বড় অংশের মানুষ ভ্যাকসিনেশনের আওতায় এসেছে। ভ্যাকসিনেশনের আওতায় আসার পরে কতটা স্বাভাবিকতা ফিরছে জনজীবনে? ধন্যবাদ নিউজ 24-কে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে অবস্থা বলবো যে খুবই আশাব্যঞ্জক, কারণ আমরা ঠিক জানুয়ারি মাসে যে জায়গায় ছিলাম সেখান থেকে 3 মাসে একটা বিরাট পরিবর্তন হয়েছে। একেবারে আজকের যদি নাম্বার বলি, 101 মিলিয়ন পিপল ফুললি ভ্যাকসিনেটেড হয়েছে। আর তাছাড়া পার্শিয়াল ভ্যাকসিনেশন তো অনেক হয়েছে। তো ওভারঅল যেটা population vaccination under এসছে, it's close to 56-57% এখন। যদিও আমরা হার্ড ইমিউনিটি থেকে এখনো দূরে আছি ইমিউনিটি থেকে, কিন্তু অনেকগুলো স্টেটে যেহেতু আমাদের স্টেট বাই স্টেট রেগুলেশনস গুলো হচ্ছে এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন বিভিন্ন ভাবে হয়েছে, সেজন্য অনেক স্টেট খুবই ভালো এগিয়ে আছে তাদের খুব নর্মাল জীবনযাত্রায়, যেটা ফিরে যাওয়ার চেষ্টা হচ্ছে খুব ভালোভাবে। স্কুলগুলো খুলেছে, অফিস এখন শুরু হয়েছে মোটামুটি সব জায়গাতেই। আর শপিং মল এবং যেগুলো আউটডোর, যেহেতু এখন সামার আসছে আমাদের এখানে, আউটডোর গ্যাদারিং এর জায়গাগুলোতে পারমিশন, নাম্বার অফ কত লোক যেতে পারবে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং ইনসাইডে যেগুলো ইভেন্ট হচ্ছে সেখানে অনেকখানি লিনিয়েন্ট করা হয়েছে, তবে পুরোপুরি সবকিছু খুলে দেওয়া এখনো পুরোপুরি আগের মতো করে দেওয়া হয়নি। একটু একটু করে ফেজ বাই ফেজ এগোচ্ছে উইথ কশাস। যদিও আমি একটু জানতে চাই, এটা কি আপনার মানে যতটা অগ্রগতি আসলে যুক্তরাষ্ট্রের কথা আপনি বলছিলেন, সেই জায়গায় কি ভ্যাকসিন নেওয়াটাকে বেশি মানে ভ্যাকসিনেশনের আওতায় আসার ফলাফল, নাকি মানুষের সচেতনতা, স্বাস্থ্যবিধি মানা, সেটির ফলাফল? মানে কোনটাকে বেশি এগিয়ে রাখবেন আপনি? আসলে দুটোই আমি বলবো ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যেসব স্টেটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলেনি কিংবা স্টেট থেকে রেগুলেশনসটাকে খুব লিনিয়েন্ট করে দেওয়া হয়েছে, সেসব জায়গাতে আবার সার্চ হয়েছে। কিন্তু যেসব স্টেটগুলোতে আইন কানুনগুলো খুব স্বাস্থ্যবিধি মেনে চলেছে জনগণ, সেখানে ভালো অবস্থানে আছে। আর সেই সাথে সাথে ভ্যাকসিনেশন তো অবশ্যই সহযোগিতা করছে, কারণ আমরা স্টেট ওয়াইড দেখি কিংবা পুরো ন্যাশন ওয়াইডও যদি দেখি, ওভার 50% ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাওয়া মানে ইটস এ বিগ প্রগ্রেস। এবং সেখানে আপনি এখন যেমন ইয়াঙ্গার পপুলেশন একটুখানি হুমকির সম্মুখীন, যেহেতু তাদের ভ্যাকসিনেশন এখনো পুরোপুরি হয়নি। তো এটা দুটোই সমানভাবে কাজ করেছে। এবং আমি মনে করি আগামীতেও এই ভ্যাকসিনেশনের উপর যেটা সবচেয়ে বড় জিনিস, জনগণের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাটা, যেহেতু এটা খুব ছোঁয়াছে, সেগুলো বরাবরই মেনটেন করতে হবে। সেটা একেবারেই পুরোপুরি ছেড়ে দিয়ে শুধু ভ্যাকসিনের উপর রিলাই করলে হবে না, কারণ আমাদের এখনো অনেক সময় বাকি। অনেক ধন্যবাদ আয়েশা দেওয়ান। আসবো আপনার কাছে। আমরা একটু লন্ডনে যেতে চাই। ডাক্তার জাকি রিজওয়ানা আনোয়ার আমাদের সঙ্গে আছেন। ডাক্তার জাকি রিজওয়ানা আনোয়ার, আমি যেটি জানতে চাই আসলে লন্ডনের বাস্তবতা একটু যদি সংক্ষেপে বলেন, কি অবস্থার মধ্য দিয়ে আপনাদের জীবনযাত্রা চলছে, ভ্যাকসিনেশনের অগ্রগতি বা কত দূর আসলে?
আমরা একটু আনমিউট করে নেবেন কাইন্ডলি, আমরা অডিও পাচ্ছি না, আপনার শুনতে পাচ্ছি না। জি 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 প্লিজ বলেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। লন্ডন বা গোটা ইউকে কথা যদি বলি, আমি বলবো যে ইউকে একটা এরা অফ প্যান্ডেমিক থেকে বেরিয়ে এসে একটা এরা অফ এন্ডেমিকের দিকে এগুচ্ছে। অর্থাৎ আমাদের হয়তো কোনো কোনো অঞ্চল ভেদে এক একটা জায়গায় হবে, কিন্তু ভালোভাবে যেটা হতো সেটা এখন আর হচ্ছে না বা হওয়ার সম্ভাবনা নেই বলে আমার ধারণা। তার প্রধান কারণ হচ্ছে ইউকেতে একটা অ্যাপ আছে, যেমন সেটা যেটাকে বলে কোভিড সিমটম ট্র্যাকার অ্যাপ। তো সেটাতে মিলিয়নের বেশি, প্রায় 2 মিলিয়ন লোক তাদের সিমটম কি, তাদের ভ্যাকসিনেশন কি, সবকিছু ডেটাগুলো এন্ট্রি করে। সেটার থেকে এই তো পরশুদিন ল্যান্সেটে সেটা প্রকাশিত হয়েছে, সেটা ফল। সেটা থেকে দেখা গেছে যে এখন আমাদের যে ইনফেকশন রেট, এটা হচ্ছে যে গত মে জুনের থেকে এই পর্যন্ত সবচেয়ে নিচে আমাদের ইনফেকশন রেটটা। আর এখন হিসাবে বলা হচ্ছে যে যারা ভ্যাকসিন নেননি, আমাদের ভ্যাকসিন কিন্তু অনেক অনেক দেওয়া হচ্ছে, নিয়ারলি 60% মতো ভ্যাকসিনেশন কভারেজ, অন্তত এক ডোজ পেয়েছে এরকম। আর মানে হিসাবে বলা হচ্ছে যে এখন যারা ভ্যাকসিন নেননি তাদের 45,000-এর থেকে 35,000-এ একজনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা। যারা একটা ভ্যাকসিন নিয়েছেন তাদের 1 লাখে একজনের সংক্রমণের সম্ভাবনা, আর যারা দুটো ভ্যাকসিন নিয়েছেন তাদের 1.5 লাখে একজনের সম্ভাবনা। তবে এখন হয়েছে কি, ধরেন আমাদের এখানে তো বয়স থেকে শুরু করে মানে বয়োবৃদ্ধি যাদের আপনার কি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম চলছে? আমাদের এখানে 4টা চলছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা চলছে, ফাইজার চলছে, মডার্না চলছে, জনসন এন্ড জনসন চলছে। তো আমি যেটা বলতে চাইছি যে এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা নতুন এসছে ইউকেতে, মোটামুটি ভাবে 400 জন আক্রান্ত হয়েছে, কিন্তু সেটা এখনো ঠিক, ভেরিয়েন্ট তো অনেক আসে কিন্তু সবগুলো যে মানে সেটা থেকে আবার মিউটেশনও হয়েছে, কিন্তু সেটাতে আমরা খুব একটা ওয়ারিড না, কারণ প্রত্যেকটা মিউটেশনে আমরা ওয়ারি হই না, কারণ দেখা যাচ্ছে যে 99% মিউটেশনই কিন্তু আসলে যেটাকে আমরা বলি প্যাসেঞ্জার মিউটেশন, সেটা আসলে সেটা দিয়ে নতুন ভেরিয়েন্ট হয় না, তার মানে ভাইরাসের চরিত্রটা বদল হয় না। কাজে সেই দিক থেকে আমি বলবো যে এখন অনেকটা কন্ট্রোল আছে, এবং মূলত এটা ভ্যাকসিনের কারণেই হয়েছে, ভ্যাকসিনের সাকসেসের জন্য হয়েছে। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। ডাক্তার মোড়ল নজরুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। মোড়ল নজরুল ইসলাম, বাংলাদেশের যেটি আলোচনার বিষয় হচ্ছে যে আপনার লকডাউন তো শেষের দিকেই, কঠোর বিধিনিষেধ, সেই জায়গাটাই সামনে ঈদ, সেটিকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা আবার লম্বা সময়ের জন্য লকডাউনের পক্ষপাতী নয়। সব মিলিয়ে সামনের ঈদের চ্যালেঞ্জ মোকাবেলায় কি করণীয় আপনি আসলে দেখছেন? কি ধরনের পদক্ষেপ আশা করেন ঈদের চ্যালেঞ্জ মোকাবেলায়? না, দেখেন যে আমাদের গত এক সপ্তাহের ভিতরে আজকের যেটা সংক্রমণ রেটটা সেটা হচ্ছে সর্বনিম্ন 9.61%, এবং যেটা আমাদের 23% অ্যাবভ চলে গিয়েছিল। সেক্ষেত্রে এটা এখানে মিশ্র বক্তব্য আছে, যে অনেকেই বলছেন যে আমাদের লকডাউনের একটা সুফল, এটা তো অবশ্যই। তাছাড়া আরেকটা বিষয় এখানে আছে, যেটা যে আমাদের মানুষ কিন্তু আগের থেকে, যদিও শপিং মল বা অন্যান্য জায়গায় কিছুটা গ্যাদারিং আছে, তারপরেও কিন্তু মানুষ কিন্তু এই যে ইন্ডিয়ান এই ভ্যারিয়েন্ট আসার পর থেকে অনেকটা, আমি বলবো আগের থেকে বেশ একটা কনসাস হয়েছে। যেমন আগে যেমন আপনি প্রায় দেখা যেত যে মাস্কটা গলায় ঝুলিয়ে রাখতো তারা, কিন্তু এখন দেখবেন এটা আছে, কিন্তু এর পার্সেন্টেজটা কিন্তু কমেছে। যে তিনটা এখন যেটা এটা মানে বিশ্বব্যাপী এটা স্বীকৃত যে এই মাস্কটা একটা অনিবার্য প্রিরিকুইজিট এই কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে মাস্ক, ডিস্টেন্সিং এবং আমাদের যে স্যানিটাইজেশন, এগুলো কিন্তু আগের থেকে আপনি যদি দেখেন কিছুটা উন্নতি হয়েছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের হসপিটালের, আপনি যদি যখন 2020 সালে বা 2021 সালের আমাদের এখানে যে জানুয়ারি থেকে যে অবস্থাটা ছিল, এবং আমি যদি আরো যে আমাদের প্রথম 2020 সালের মার্চে যখন আমাদের প্রথম কোভিড ধরা পড়ে, তখন কিন্তু আমরা একটি মাত্র সেন্টারে টেস্ট করতে পারতাম, সেটা হচ্ছে আইডিসিআর, আপনি নিশ্চয়ই জানেন। এবং আজকে আমাদের প্রায় 300 সেন্টারে এই টেস্টিং ক্যাপাসিটি আছে। সেটা কি পর্যাপ্ত মনে হয় আপনার কাছে? না, আমি তা বলছি না, আমি সেখানে আসছি। আমি বলছি যে এটা পর্যাপ্ত। আজকে ভারতের যে অবস্থা তা দেখে তো পর্যাপ্তর কোনো সংজ্ঞা নাই, আমি সেখানেই আমি বলতে চাচ্ছি। তারপরে আমাদের আজকে 10,000-এর মতো
কোভিড বেড আছে, আমাদের মোর দ্যান 1000 আইসিইউ বেড আছে, আমাদের নেজাল হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে মোর দ্যান 1000, আমাদের অক্সিজেন সিলিন্ডার আছে অ্যাবভ 20,000, এবং আমাদের এই যে প্রস্তুতি কিন্তু আগের থেকে দিন দিন বাড়ছে। আজকের তথ্য যদি আপনি দেখেন যে ঢাকা শহরের অর্ধেক কোভিড বেড কিন্তু খালি আছে। আরেকটা ভালো দিক যেটা হচ্ছে ডাক্তার মনিরুল ইসলাম, আমি এই জায়গায় আমি এই জায়গাটা একটু আসতে চাই। আপনি যেটা বলছিলেন যে এই প্রস্তুতির জায়গাটা, কিন্তু কয়দিন আগেও তো আপনি লক্ষ্য করেছেন যখন আসলে সংক্রমণের হারটা বেশি ছিল এবং মানুষ অনেক বেশি হাসপাতালে গিয়েছে, তখনের সিচুয়েশন আসলে বলা হচ্ছিল যে এর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে আসলে সামাল দেওয়া কঠিন, আসলে সামাল দেওয়া কঠিনও হয়েছে, অনেকে কিন্তু অক্সিজেন পাননি, হাসপাতালে বেড খালি ছিল না। এখন হয়তো কমতির দিকে, সে কারণে এই অবস্থা। তো সামনে যেরকম হবে না, যদি আমাদের, আমি সেটা বলছি যে ভারতে দেখেন আরেকটা, এখানে এই যে ভারতের এই যে ভেরিয়েন্ট বলেন বা ভারতের এই যে মানে একটি ভয়ঙ্কর মহামারীর কথা বলেন, এখানে কিন্তু সায়েন্টিস্টরা এখন একটা জিনিস নিয়ে আলোচনা করতেছে। আপনি যদি এই যে ইন্টারনেট গুলো দেখেন যে এটার কিন্তু আগাম এত দ্রুত, এই যে গত এক সপ্তাহের ভিতরে ভারতে যে ধরনের সংক্রমণ বেড়েছে, এটা কিন্তু এখানে মানে জাকির জন আছে এবং আমাদের আয়েশা দেওয়ান আছে, ওনারা বলতে পারবেন যে পৃথিবীর কোন সায়েন্টিস্টের পক্ষে এই ধরনের একটা আগাম বার্তা বা স্পেকুলেশন করা সম্ভব কিনা যে এত দ্রুত স্প্রেড করতে পারে। তো এই ধরনের মহামারী যদি বাংলাদেশে হয়, সেক্ষেত্রে তো আমাদের এটা কোনোভাবেই ম্যানেজ করা যাবে না। তবে এখনো পর্যন্ত যে অবস্থা আছে, সংক্রমণের যে গতি এবং সংক্রমণের যে হার, এবং আমাদের যে আইসিইউ বলেন, আমাদের অন্যান্য যে ক্যাপাসিটি গুলো আছে, সেখানে যদি এই পর্যায়ে সংক্রমণ থাকে, আমরা কিন্তু সফলভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমি আশাবাদী। অনেক ধন্যবাদ। যে যদি ভারতের মতো যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিস দিয়ে হবে না। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি আয়েশা জাহান আসতে চাই। আয়েশা জাহান, একরকম স্বস্তির কথা বলছিলেন যে এখনকার যে অবস্থা, আপনার 9-10 ভাগ, আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে 10 ভাগের আশপাশে আসলে সংক্রমণ রেটটা রয়েছে। যতজন টেস্ট করছেন তার মধ্যে করোনা যারা আসলে শনাক্ত হচ্ছেন সেই শতাংশ 9-10, সেটি যদি একরকম সহনীয় বাংলাদেশের জন্য যতটা প্রস্তুতি আছে, কিন্তু কদিন আগেও আসলে অবস্থা বেসামাল ছিল। সামনে আসলে লকডাউন নিয়ে আসলে সরকার চিন্তা ভাবনা করছে, কঠোর বিধিনিষেধ, গণপরিবহন চালের কথা ভাবা হচ্ছে। এরই মধ্যে তো আপনি জানেন যে ঢাকার রাস্তায় বের হলে আসলে বিধিনিষেধ আছে কিনা সেটি বোঝাই মুশকিল, অনেকটা স্বাভাবিক আসলে, গণপরিবহন বাদে আর সব কিছু চলছে, শপিং মলে উপচে পড়া ভিড় মানুষের। এখন এভাবে যদি আসলে চলতে থাকে, মানে সামনে সিচুয়েশন আপনি আসলে কেমন দেখেন বাংলাদেশে? এটা অবশ্যই যদি এভাবে চলতে থাকে তাহলে সেটা অবশ্যই শঙ্কার বিষয়। আমি কয়েকদিন আগে আরেকটি রিপোর্ট পড়ছিলাম এবং সেখানে বলা হয়েছে যদি এখন লকডাউন যতখানি মানা হয়েছে, যদিও পুরোপুরি মানা হয়নি, কিংবা দেশে আপনারা বলছেন যে ট্রান্সপোর্টেশন ছাড়া বাকি জায়গাতে লোকজন অনেক গ্যাদারিং হচ্ছে, তারপরেও কিন্তু মানুষের মনে একটা ভয় আছে। সেটুকুনের জন্য যেই রেস্ট্রিকশনের কারণেই হোক আর যেভাবে হোক, স্বাস্থ্য সচেতনতার কারণে হোক, এখন একটুখানি রেট লো। কিন্তু ইন্ডিয়ার সিচুয়েশন দেখে কিংবা সামগ্রিকভাবে ইভেন আমেরিকাতেও, আমি যেটা একটু আগে বলছিলাম যে অনেক স্টেটেই দেখা গেছে, স্টেট বাই স্টেট আমাদের কিন্তু পার্সেন্টেজটা ভ্যারি করেছে, যেটা এখনো হচ্ছে যে যেখানেই নিয়ম শৃঙ্খলা কিংবা স্বাস্থ্যবিধি কম মেনে চলা হচ্ছে, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি আবার ব্যাক করছেন নাম্বারটাতে, সার্চ বেড়ে যাচ্ছে। তো বাংলাদেশের আমি যে একটি রিপোর্ট কয়েকদিন আগে দেখছিলাম, সেখানে বলেছিল যে ঈদের সময়টাতে, যেহেতু সেই সময় আবার লোকজন খুব যাতায়াত শুরু করবে এবং সবার সাথে সবার আরো বেশি ইন্টারাকশন হবে, মের সেকেন্ড উইক থেকে এটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে যদি ভারতের সেই ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকে যায়, যেটা একটু আগেই বললেন ডক্টর নজরুল, যে সেটা হলে কিন্তু সেখানে কোনো কন্ট্রোলের ব্যাপার নেই। তবে এই মুহূর্তেও আমি বলবো, যতখানি সরকারের পক্ষ থেকে এবং সরকারের সাথে সাথে অন্যান্য সকল সংস্থা, সামাজিক সংস্থা এবং গণমাধ্যমেরও একটি দায়িত্ব আছে যে মানুষকে বারবার করে সেটা রিমাইন্ড করা যে স্বাস্থ্যবিধিগুলো যাতে মেনে চলে, এবং যতখানি সম্ভব, কারণ ভ্যাকসিনেশনের স্পিড বাড়ানোটা একেবারে রাতারাতি সম্ভব নয় যে আপনি সবাইকে ভ্যাকসিনেটেড করতে পারবেন, সেখানে লিমিটেশনস আছে। কিন্তু সাধারণভাবে মানুষকে অ্যাওয়্যার করে তাদের মধ্যে সেই সচেতনতা তৈরি করে দেওয়া এবং বারবার রিমাইন্ড করা, এবং সরকার যতখানি পারেন, এই সময় হয়তো খুব কঠিন, কিন্তু যতখানি পারবেন নীতি নির্ধারণ করে যদি এটাকে কন্ট্রোল করে রাখতে পারেন, তাহলে হয়তো পরিস্থিতি এখন যেভাবে আছে সেরকম ভাবেই হয়তো চলবে, আস্তে আস্তে একটু কমবে। কিন্তু এর থেকে যদি আবার অনেকখানি এই নিয়ম কানুন গুলোকে যদি আরো শিথিল করে দেওয়া হয় সামনের দিকে, তখন কিন্তু সংখ্যা আবারও বেড়ে যাবে। এবং যেটা
ডক্টর নজরুল বললেন যে স্বাস্থ্য খাতে আপনাদের হ্যান্ডেল করার ক্ষমতাটি আছে, কিন্তু সেটা একেবারেই আমি সেটার সাথে একমত নই যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে যখন বদলে যায়, যেটা 2 সপ্তাহ আগে দেখা গিয়েছে, সে তার চাইতেও সিভিয়ার হতে পারে। তো তখন কিন্তু রাষ্ট্র কিংবা যে কোনো সংস্থার পক্ষে সেটা হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেটা ইন্ডিয়া প্রাইম এক্সাম্পল। ইন্ডিয়া শুধু নয়, আমাদের আমেরিকাতেও এটা হয়েছে। তো সেই জন্য, এবং যুক্তরাজ্যে হয়েছে, সব জায়গাতেই এটা ফেস করেছে সব দেশই। তো আমরা এখনো বলবো যে বাংলাদেশ ভাগ্যবান যে এখনো আমরা সেরকম জি। সিচুয়েশনে যাইনি, তবে এটিকে এই ভাগ্যের উপর খুব বেশি ছেড়ে দেওয়া উচিত নয়। জি, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে, লাইটলি নেওয়া উচিত নয়। জি আয়েশা, যেমন আসবো আপনার কাছে। ডাক্তার জাকির রিজওয়ানা আনোয়ার, আপনার কাছে আসতে চাই, বাংলাদেশে যতটা টেস্ট এখনো হচ্ছে আসলে কতটা অ্যাকচুয়াল পিকচার আসলে পাওয়া যাচ্ছে বলে আপনি মনে করেন? কারণ আমরা এখনো দেখছি যে 15, 20, 22 এর মধ্যে আসলে টেস্টটা হচ্ছে, এবং তার আসলে 9-10% আসলে শনাক্তের হার। বাংলাদেশে এখন অনেক উপজেলা, অনেক জেলায় আসলে টেস্ট ফ্যাসিলিটি এখনো নেই। সব মিলিয়ে সেই জায়গাটা আসলে জোর দেওয়ার সময়, মানে আমরা তো 1 বছর আসলে পারি করে ফেললাম, সেই জায়গাটাই আসলে কতটা জোর গুরুত্ব সরকারের দেখছেন আপনি? এইটা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি চট করে যদি বলি, আপনারা তিনজনই আলোচনা করছিলেন যে লকডাউনের সুফল হিসেবে জন্য কি বাংলাদেশের ইনফেকশন রেটটা কমেছে কিনা। বাংলাদেশে যখন ইনফেকশন রেটটা বাড়ছিল, আপনাদের চ্যানেল বা অন্য চ্যানেলে আমি বলছিলাম যে ইনফেকশন রেট যেভাবে বাড়ছিল, এটাতে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা পৃথিবীর আর কোনো প্যাটার্নের সাথে আমি মিলাতে পারছিলাম না, শুধু সাউথ আফ্রিকার সাথে। এবং সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের এত মিল, ওখানে সবসময় ঢিলাঢালা লকডাউন ছিল, ওখানেও ভ্যাকসিনেশন এত বেশি ছিল না, এবং একই ভেরিয়েন্ট দিয়ে। তখনই আমি বলেছিলাম যে লকডাউন সাকসেসফুল হোক আর না হোক, এটা যেরকম করে উঠছে তেমন করে আবার নেমে যাবে। এই জন্য আমার মনে হয় এটা আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণে মূলত। আর আপনি যেটা বললেন যে টেস্টের কথা, টেস্ট হ্যাঁ বাংলাদেশে আগের চাইতে আমি শুনেছি যে অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে, আবার অনেক জায়গায় খোলা হয়েছে। এখন মূলত মানে মেইন বাংলাদেশের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রধানত মাস্ক তো আছেই। বাংলাদেশের লকডাউন কখনোই সেভাবে সফল হবে না। আমি এই কথাটা সবসময় বলি যে বাংলাদেশে একদম ফ্রি মাস্ক দেওয়া দরকার, প্রত্যেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে থেকে সবাইকে একদম ফ্রি মাস্ক দেওয়া যায়, একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে যে মানে ইন্টারন্যাশনালি যেন কোনো বর্ডার দিয়ে আসতে না পারে, স্থল বলেন, নৌ বলেন, বিমান পথে বলেন, কোনোভাবে যেন আসতে না পারে সেটা। তবে বাংলাদেশের এত ছোট একটা দেশ, তারপরেও কিন্তু আমি একটা বাংলাদেশকে মানে আমি গর্ববোধ করি যে মানে পার্শ্ববর্তী ভারত একটা বড় দেশ, কিন্তু তাদের চাইতে কিন্তু আমাদের বাংলাদেশের জিনোম সিকোয়েন্সিং বেশি হয়। ভারতে কিন্তু লেস দেন 1%, আমাদের কিন্তু এটা হচ্ছে। এখন বাংলাদেশের মেইন কথা হচ্ছে যে একটা বর্ডারটা কন্ট্রোল করতে হবে সব, এবং জিনোম সিকোয়েন্সিংটা করতে হবে, আর মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। কারণ আমার কাছে মনে হয় না যে লকডাউন কখনোই মানে ওইভাবে সাকসেসফুল হবে। তবে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা যে খুব বেশি ডেঞ্জারাস সেটা প্রমাণ কিন্তু আমরা এখনো পাইনি। কিন্তু ইন্ডিয়ার মানে এই অবস্থা হয়েছে এই কারণে, যেমন ধরুন আপনাকে যদি সহজ একটা ম্যাথস বলি যে ধরুন ডেথ রেট যদি 5% হয়, এখন 1000-এ 5% মানে 50 জন, 1 লাখে 5% মানে 50,000। এখন ইন্ডিয়াতে তো ঝাঁকে ঝাঁকে লোকের হয়েছে, এবং তারা সবাই হসপিটালে যেতে পারেনি, হসপিটাল ও মানে হেলথ সার্ভিস ওভার একেবারে স্যাচুরেটেড হয়ে গেছে, সে কারণে মৃত্যু হচ্ছে। এবং ইন্ডিয়াতে রাজনৈতিক কর্মকাণ্ড, ভোট, তারপরে যে ধর্মীয় কার্যকলাপ সবই তো চলেছে। সে কারণে সেই ধরনের জিনিসগুলো যেন বাংলাদেশে না হয়, যেগুলো মানে সুপার স্প্রেডার ইভেন্ট যেগুলো। এবং বাংলাদেশে যে লোকজনকে বলা দরকার যে বদ্ধ ঘরে, যেমন হলে টলে পার্টি টার্টি না করা, বিয়ে টিয়ে না দেওয়া, এই জিনিসগুলো বাইরের চাইতে। এবং একটা বড় জিনিস বাংলাদেশে হচ্ছে যে অফিস আদালত বা অনেকের বাড়িতেও এসি যে চলে, এসি দরজা জানলা যখন বন্ধ থাকে, এসিতে কি হয় যে ওই একই বাতাস কিন্তু রিসার্কুলেটেড হয়, ওটাতে কিন্তু বেশি বাড়ে। আপনি যে খোলা বাইরে গেলে, ধরেন আপনি যদি জনসভা করেন এক জায়গায়, লোকজন সব দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু সেটা একটা সুপার স্প্রেডার ইভেন্ট। কিন্তু আপনি যদি মিছিল করেন, সবাই হাঁটার মধ্যে থাকেন, সেখানে কিন্তু ছড়াবে কম। কাজে লোকজনকে যেসব জিনিস ফলো করা ইজি, যেমন জানালা দরজা খুলে রাখেন, ভেন্টিলেশন, এসি পারতপক্ষে চালাবেন না, জানালা খুলে রাখেন, এইগুলো, তারপর মাস্ক বিতরণ করা, বর্ডার চেক করা, ওই জিনিসগুলো বাংলাদেশের বেশি করে করতে হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ ডাক্তার মনোয়ার নজরুল ইসলাম। দুটি বিষয় একটু যদি টু দা পয়েন্টে বলেন। একটি হচ্ছে যে গণপরিবহন চালের বিষয়ে সিদ্ধান্ত আসছে হয়তো খুব শিগগিরই, তেমনই ইঙ্গিত দিচ্ছে, যেহেতু ঈদের আগে বলা হচ্ছে আসলে। এবং গণপরিবহন যারা শ্রমিক আছেন, মালিক আছেন, তাদের দিক থেকেও একরকম চাপ আছে, তারা বিক্ষোভ আন্দোলন রোববার, আমি যতটুকু জানি রোববারে আসলে তাদের একরকম বিক্ষোভ কর্মসূচি আছে। 1 2 নম্বর হচ্ছে আপনি যে সিদ্ধান্তগুলো আসছে দেখছেন, এবং সামনে ঈদ, এবং একরকম অনেকটা স্বাভাবিক এখনই, তার মধ্যেই আবার বাণিজ্যিক ফ্লাইট
শুরু, এই সব কিছু মিলিয়ে আসলে মানে কতটা নিয়ন্ত্রণে এখনকার যে স্বস্তির কথা আপনি আগে বলছিলেন সেটি কতটা চ্যালেঞ্জ হবে আসলে রাখা এখনকার যে 9-10% রেটের কথা বলা হচ্ছিল শতাংশ? না, এইটা কিন্তু এইটা কোনোভাবেই বলা সম্ভব না যে আপনি এটা আমরা এই পর্যায়ে রাখতে পারবো কিনা। তবে যেটা আমাদের টেকনিক্যাল কমিটি যে 10 দফা সুপারিশ করেছে জি। সেটা যদি আমরা মানতে পারি, এবং সেখানে দেখেন যে প্রথমে বলা হয় যে মাস্কটাকে ম্যান্ডেটরি, এবং যদি মাস্ক কেউ না পরে তাহলে তার বিরুদ্ধে একটা জরিমানার ব্যবস্থা, এই একটা ভালো দিক। আর গণপরিবহনের কথা বলছেন যে গণপরিবহনে যে 50% সিট খালি রাখতে হবে, এটা একটা ভালো দিক। এটাকে এনশিওর করতে হবে যে কোনোভাবেই যাতে সেখানে ক্রাউডিং না হয়। কিভাবে এনশিওর হবে? তারপরে এনশিওর কে আরেকটা যেটা করবে? হচ্ছে যে অফিস আদালতে এনশিওর কে করবে? এনশিওর তো এটা আমরা গভর্নমেন্টকে করতে এর আগে দেখি নাই, এর আগে তো এরকম না, ছিল। আমরা দেখি নাই, কিন্তু জি। এটাই তো এই যে বলছি তো। না, আমি দেখেন যেটা ডক্টর জাকিরের জন্য বলছিল যে ধর্মীয়, যে ভারতের একটি মাত্র উৎসবে যেটা কুম্ভ মেলা নাকি বলে, যেটা ধর্মীয়, যেটা বৃহৎ উৎসব, যেখানে 70 লক্ষ লোকের একসঙ্গে তারা অ্যাকুমুলেটেড হয়েছে, এবং পশ্চিমবঙ্গের নির্বাচন, তারপরে এই যে এখান থেকে একটা জায়গাতে যদি যে ডক্টর জাকির যে পরিসংখ্যান দিলেন সেটা যদি আমরা ধরে নিই, তাহলে এটা কতভাবে মাল্টিপ্লাই হতে পারে আপনি এই যে দেখতে হবে। তাহলে আপনি যদি যে 10 দফা, আমরা আগে 18 দফা ছিল, তারপরে 12 দফা ছিল, এখন সর্বশেষ 10 দফায় নামিয়ে এনেছেন। এই 10 দফাও যদি আপনি স্ট্রিক্টলি না, এবং অফিস আদালতে যে আমাদের যে উপস্থিতিটা 50% যে সবাই যাতে না যায়, তারপরে আমাদের বিনোদন কেন্দ্রগুলো যেখানে এই যে আমি একবার টু দ্য পয়েন্ট একটু আলোচনা করি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমি একটু গণপরিবহনের জায়গাটা একটু থাকতে চাই, একটু বিস্তারিত আলোচনা দরকার এই জায়গায় আমার মনে হয়, কারণ গণপরিবহনকে আপনি আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসলে রাখা যায়নি, এটা অনেক আগে থেকে কালচার। সেই জায়গায় এখন আপনি দেখেন সকালে যে সিনারিওটা হয়, যারা অফিসগামী যাত্রী তাদের জন্য পর্যাপ্ত যানবাহন তো আপনার লাগবে, নাহলে তো আপনি অর্ধেক করতে পারবেন না, কারণ সবকিছু যেহেতু খোলা। সেই প্রস্তুতি কি সরকারের আপনি দেখছেন? না, আমাদের যে পরিমাণ লোকজন মুভ করে, আপনি সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা বলেন বা অফিস আদালতগামী যে মানুষ বলেন, আমাদের সেই পরিমাণ ট্রান্সপোর্ট কিন্তু নেই। এবং সেই দিক থেকে যে আপনি যে 50% যদি আমরা খালি রাখি, তাহলে কিন্তু সেটা হবে না। সেখানে আমাদের এই জায়গাটা থেকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটাকে স্ট্রিক্টলি দেখতে হবে। এবং এই যে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে দেখেন যে আমাদের এই যে সংক্রমণটা, আপনি আরেকটা জিনিস আমি অল্প টাইমের ভিতরে শেষ করব, এই যে সংক্রমণটা কিন্তু ঢাকা শহরের ভিতরে এটা কনসেন্ট্রেট করছে, কিন্তু আমাদের অনেক মফস্বল জেলাগুলোতে, ইভেন চট্টগ্রামেও কিন্তু এতটা খারাপ অবস্থা হয় নাই। এবং আরো যেখানে যেমন খুলনা, রাজশাহী বা অন্যান্য শহরে, সেখানে কিন্তু অবস্থা অত খারাপ না। অর্থাৎ আমাদের এই যে গণপরিবহন বা দূরপাল্লার পরিবহনটাকে আমরা রেস্ট্রিক্ট করার কারণে কিন্তু সেই যে একটা আমরা সুফল পেয়েছি, এটাকে অস্বীকার করা যাবে না। অর্থাৎ সরকার যেহেতু একটা জায়গা থেকে সুফল পেয়েছে, এখন সরকারকে এবং পুলিশ প্রশাসনকে এটা এনশিওর করতে হবে যে তারা এই 50% এবং প্রতিটা জায়গাতে এটা চেকিং করতে হবে, মনিটর করতে হবে। তা না করলে এটা ওই যদি শুধু বাস মালিকদের পরে ছেড়ে দেন তাহলে হবে না। সরকার যদি এখানে স্ট্রিক্ট না হয়, তো এটা আমাদের যে আয়শা দেওয়ান যেটা বললেন যে আমাদের যে কোনো সময় খারাপ হতে পারে, এবং আমাদের যে ক্যাপাসিটি আছে এটা কিন্তু আমরা বলছি যে এই পর্যায়ে যে সংক্রমণ আছে সেইটা আমরা মিটিগেট করতে পারি। কিন্তু এটা যদি ভারতের মতো হয়ে যায়, এটা যদি যেটা জানুয়ারিতে যেমন ইউকেতে হয়েছিল, তারপর জানুয়ারিতে যেমন ইউএসএ তে হয়েছিল, স্পেন, ব্রাজিলে, তারপরে ইটালিতে যে অবস্থা হয়েছিল, ওই অবস্থা গেলে তো আমরা কোনোভাবেই এটা সংক্রমণ রোধ করতে পারবো না। আপনাকে একটি কথা বলি যে ইটালির প্রাইম মিনিস্টার, আপনাদের মনে আছে, একসময় তিনি আকাশের বলছিলেন, আমাদের এখন আকাশের দিকে তাকায় থাকা ছাড়া কোনো পথ নেই। তা আমরা যাতে এই পর্যায়ে না যাই সেইটা তো এনশিওর করতে প্রশাসনকে, সেটা যদি আমরা করতে পারি, এবং আমি আশাবাদী যে বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে, আবারও আসবো, আসতে চাই আবারও আয়েশা দেওয়ান, আয়েশা দেওয়ান, যেটি হচ্ছে যেটি আসলে বলছিলাম যে ধরেন মানে অনেকটা স্বাভাবিক, মানুষ আসলে জীবন জীবিকার তাগিদে আসলে সবাই বের হচ্ছে, কারণ খুব বেশি দিন থাকলে অনেকের আসলে মানে জীবন জীবিকার সমস্যা হচ্ছে আসলে, কারণ একটা বড় অংশের মানুষ ঢাকা শহর সহ সারা বাংলাদেশে একটা বড় অংশের মানুষ মানে প্রতিদিন কিংবা প্রতিদিনের ইনকামের উপরে চলে। তো সেই জায়গায় যদি গণপরিবহনের কথা বলি, ঢাকা শহরে ধরেন মানে চাপটা তো আসলে সকালে এবং বিকালে বেশি পড়ছে, এবং যেটি আসলে বলা হচ্ছে সরকারি বেসরকারি সব অফিসে 50% মানে 1/3 না হলেও যাতে 50% জনবল দিয়ে চালানো যায়, সেটি আসলে সরকারি অফিসে হয়তো হচ্ছে, বেসরকারি কোনো অফিসেই হয়তো মানা হচ্ছে না বা মানা হবে না সামনে যদি এই বিষয়টি আসে। চাপটা আসলে রাস্তার উপরে কিভাবে কমানো যায় সেই রকম প্ল্যান আসলে দরকার বলে মনে করেন কিনা?
সেটা অবশ্যই সব জায়গাতেই, যেটা আমি বলবো যে প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। তো আপনি যখন একটা ড্যামেজ হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করার আগে যতখানি যেভাবে চেষ্টা করা যায়, এবং যেটা আমি বারবার যেটা আমরা দেখেছি এখানে এবং পৃথিবীর সব জায়গাতেই যদি বলি, এবং আমি যেহেতু প্রাইভেট সেক্টর কর্পোরেট সেক্টর থেকে কাজ করি, যে গভর্নমেন্টের সাথে সাথে প্রাইভেট অর্গানাইজেশন গুলোকেও খুব কেয়ারফুল থাকতে হবে। যেমন অফিসে আপনি নীতিমালা বেঁধে দিলেন যে 50% এমপ্লয়ি আসবে, কিন্তু এবং সেখানে অফিসের ভেতরে এনভায়রনমেন্ট কি হবে, কিভাবে আপনি লোকজনকে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করবেন, তাদের কাজ করবার ব্যবস্থা করবেন, তাদের মধ্যে কেউ বাড়ি থেকে কাজ করতে পারলে সেটার ব্যবস্থা করে দেওয়া, এই যে সমস্ত কিছু। এবং অফিসের ভেতরে আপনি যতক্ষণ থাকবেন, ইভেন আমরা ভ্যাকসিনেটেড হয়ে যাওয়ার পরও এখনো যখন অফিসে থাকি, আমি আমার নিজের রুম থেকে বের হলে আমাকে মাস্ক পরেই বের হতে হবে, এবং কোনো মিটিং এ যদি ইন পার্সন কেউ যায় সেখানে সোশ্যাল ডিস্টেন্স 6 ফিট দূরত্ব বজায় রেখে বসতে হবে, এবং সমস্ত নীতিমালা ফলো করেই করতে হবে। যে এই যে গাইডলাইন গুলো প্রতিটি সংস্থা ফলো করছে এবং তাদের কর্মীদেরকে ভ্যাকসিন নেবার জন্য সুবিধা করে দেওয়া, এগুলো প্রত্যেকটা গাইডলাইন সরকার একটা নীতিমালা তৈরি করবে, এবং সেটার সাথে সাথে অন্যান্য অর্গানাইজেশন গুলো, বিশেষ করে যারা বৃহত্তর ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ আছেন যাদের কর্মী সংখ্যা অনেক বেশি, তাদের সেগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে এবং সরকারের সাথে কোঅপারেশন করে এই কাজগুলো করতে হবে। এবং রাস্তাঘাটে একটা বড় বিষয় আয়েশা দেওয়ান, যেটি হচ্ছে যে এই যে কঠোর বিধিনিষেধ, যেটি শুধুমাত্র পরিবহন সংস্থাকে আপনি ছেড়ে দিতে পারবেন না, সরকার এবং যতগুলো সংস্থা আছে তাদের সকলকেই কাজ করতে হবে একসাথে। গণপরিবহন শুধু নয়, ধরেন মানে কঠোর বিধিনিষেধের মধ্যে অনেক অফিসই আসলে খোলা, হ্যাঁ, তো সেই জায়গাটাই বলা হয়েছিল যে অফিসগুলো নিজস্ব পরিবহন সুবিধা আসলে দেবে তার কর্মকর্তা কর্মচারীদের জন্য, সেটি আমরা কিন্তু দেখিনি। গার্মেন্টসের ক্ষেত্রে স্পেশালি বলা হয়েছিল, সেটি আসলে হয়নি। পরিবহন সুবিধা দেওয়া ছাড়াও আরেকটি ব্যাপার যেটা আমার মনে হয় বাংলাদেশের অফিসগুলোতে দেখতে পারে, যে অনেক কাজই আছে যেটা আমরা ইউকে ইউএসএ তে দেখেছি যে 80 to 90% কাজ কিন্তু পুরো কোভিড টাইমে লোকজন ঘরে বসে করেছে, এবং তাদেরকে প্রতিটি অর্গানাইজেশন থেকে সেভাবে সেট আপ করে দেওয়া হয়েছে যতখানি কাজ করা যায়। তো সেরকম অনেক সংস্থাই সেটা করবার জন্য ক্যাপেবল, এবং তাদের কর্মীদেরকে সেই সুযোগ সুবিধাটি দিলে তারা বাড়িতে বসেই সেই কাজ করতে পারছে। তাহলে আপনার পরিবহনের উপরও চাপ কম পড়বে, অফিসেও আপনার পরিবেশের নিরাপত্তা রক্ষা করা অনেক সহজ হয়ে যায়। তো যেভাবে সম্ভব, আবার অনেক সেক্টর হয়তো সেটা করা সম্ভব নয়, গার্মেন্টস কিংবা অন্যান্য জায়গাতে, সেখানে স্বাস্থ্যবিধি যতখানি ভালোভাবে ফলো করা, মাস্ক কিভাবে পরবে সেটারও ব্যাপার আছে, হাত কি করে স্যানিটাইজেশন করছে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তারা কাজে বসছেন কিনা সেগুলো মনিটর করা অবশ্যই দরকার। তো এগুলো কোনোটাই সরকার একা করতে পারবে না, প্রতিটি অর্গানাইজেশনকেই কাজ করতে হবে, এবং যারা সামাজিক সংস্থা আছে তাদের প্রত্যেককে, যেটা জি জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু লন্ডনে এবারে যেতে চাই, অ্যাওয়ারনেস গুলোকে অনেক বেশি বাড়াতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার জাকি আনোয়ার। একটু আসতে চাই, ঈদে বাংলাদেশের বাস্তবতা কি হয় আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন, এবং ঈদের ছুটি যখন হবে তখন দেখা গেল সবাই একসঙ্গে বাড়ি চলে যাবে, সেই জায়গায় অন্যরকম কোনো প্ল্যান আশা করেন কিনা, বিশেষ করে এবার? আমাদের সব বাংলাদেশের যে কটা প্রিকশন নিতে হবে সবকিছু তো আমাদের এভিডেন্স বেসড, ডেটা বেসড, কোন কোন জিনিস আমাদের বেশি স্প্রেড করে, সুপার মানে স্প্রেডার ইভেন্ট গুলো, সেগুলো দেখে দেখে সেই জায়গায় আমাদের কন্ট্রোল করতে হবে। আমরা বারবার পরিবহনের কথা বলছি, কিন্তু পরিবহনে এত সুপার স্প্রেডার না, যেটা হচ্ছে যে বদ্ধ ঘরে বা অনেকে মিলে একসাথে এক জায়গায় থাকা। এখন আপনি ঈদের যেটা বললেন, হ্যাঁ, ঈদের সময় দেখা যাবে যে সবাই মিলে একসঙ্গে চলে যাচ্ছে, তো সেইটার উপরে একটা ঈদের যদি লম্বা একটা ছুটি দেওয়া হয়, যে আস্তে আস্তে যাক সবাই, বা একটা লঞ্চে হোক, যে কোনো জায়গায় হোক, একটা যদি ধারণ ক্ষমতা নির্ধারণ করে দেয় সরকার যে এতজনের বেশি নেওয়া হবে না পরে আবার, এবং সেই সময়টা যদি একটু ফ্রিকোয়েন্সি বাড়ায়, যেমন আপনার অফিস আওয়ারে যদি আপনার 3টা বাস যেখানে চলতো সেখানে যদি 5টা বাস চলে, এবং সব পরিবহনদের বলা হবে যে এসি টেসি যেখানে থাকে সব জানালা দরজা মানে জানালা খুলে দিয়ে, এসি বাস খুবই কম, এসি বাস ঢাকা শহরে খুবই কম। আচ্ছা, সেটা আমি জানি, আমি বাংলাদেশেরই মেয়ে, কিন্তু তারপরে বলছি অনেক বাস টাস আছে সেগুলো বন্ধ খুলে দিতে হবে। আরেকটা কথা হলো যে মানে সরকারি যে কোনো পরিবহনে মানে আপনি বাড়ি থেকে বেরোলেই মাস্ক পরতে হবে, এবং আমি বারবার যেটা বলি যে এই জিনিসগুলো লোকে তখনই শুনবে যখন একটা ফ্রি, যে মানুষটা ভাত খেতে পারে না তাকে আপনি মাস্ক কিনতে বলবেন কিভাবে? আপনার সবাইকে মাস্ক একদম গণহারে বিতরণ করতে হবে, একদম গরিব যারা তাদেরকে খাবারের নিশ্চয়তা দিতে হবে, তা না হলে কিন্তু লোকজন কথা শুনবে না। যখন দেখবে যে তাদের খাওয়াটা আসছে, তাদের একটা বিনা পয়সা মাস্ক আসছে, তখন লোকে এটা
শুনবে। কাজে আমার মনে হয় যে এই জিনিসগুলো সরকারের দেখো জি যে অনেক সরকার ধন্যবাদ, office অনেক থেকে ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা খুব বেশি সময় পাবো না, শেষ করবো আপনাকে দিয়ে। আসলে মাস্ক আসলে ম্যান্ডেটরি করা হয়েছে, সেই জায়গায় মানে শুরু থেকে কি খুব বেশি মানে মাস্ক ফ্রি করা একটা বিশেষ মানুষের জন্য, বস্তি কিংবা যারা নিম্নবিত্ত মানুষ, কর্মজীবী মানুষ, তাদের জন্য আপনার চোখে পড়েছে কিনা, কিংবা এখন আসলে সেরকম কোনো প্রত্যাশা আপনার থাকবে কিনা, এক। আর 2 নম্বর হচ্ছে যে মানুষ যে গণহারে বাড়ি যাওয়ার যে ট্র্যাডিশন বাংলাদেশে ঈদের বিশেষ করে 2-3 দিন যে পরিমাণ চাপটা পড়ে, সেই চাপ এবার তো পড়লে সেটিকে একটা বড় আশঙ্কা করা হচ্ছে। সেই চাপ এড়ানোর জন্য কি ধরনের মেকানিজম আপনি আশা করছেন? একটা জিনিস হচ্ছে যেটা ডক্টর জাকি যেটা বললেন, একটু যদি এই প্রসঙ্গে থাকেন, জি, আমি আমি খুব সংক্ষেপে বলছি। একাধিক রিসার্চে আছে এটা, আপনি ইউকেতে আছে, ইউরোপে আছে, যে 10% লেস দ্যান 10% দ্য ইনফেকশন স্প্রেড হয় আউটডোরে, আর মোস্ট অফ দ্য ইনফেকশন দ্য স্প্রেড হয় ইনডোরে। সেখানে আউটডোরে আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু আমি যদি সরকার যে 10 দফা দিয়েছে সেটা যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের এতটা শঙ্কিত হবার কারণ নাই। আমি ডক্টর জাহিকে আরেকটা কথা বলতে চাই, যে দরিদ্র মানুষের যে ব্যবস্থার কথা বলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি একটি উদ্যোগ নিয়েছেন এবং 36.5 লক্ষ দরিদ্র পরিবারকে তিনি এই যে বিকাশের মাধ্যমে, ফোনের মাধ্যমে তিনি 2,500 টাকা করে প্রতিটা পরিবারকে তিনি পাঠাবেন, এবং যেটা নেক্সট সানডেতে সেটা উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করবেন। এবং এর আগেও তিনি 10 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। জি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, প্রশ্ন ছিল যে ঈদের যে ভিড়, সেই চাপটা আসলে এড়ানোর জন্য কি প্রত্যাশা আপনি করেন? না, সেই প্রত্যাশা যেটা হচ্ছে সেটাকে আমাদের যানবাহন, সেটা আমরা তো বলছি যে আমাদের যানবাহনের যে মানে সংখ্যা, এটাকে আবার বাড়াতে হবে। আমাদের ফ্রিকোয়েন্সি অফ দা আমাদের ট্রাভেল বাড়াতে হবে, যাতে একটাতে সব না উঠে। আমরা যদি বলি যে তোমার জন্য, এবং এটা আগের থেকেই বলতে হবে, ট্রেন আমাদের শুধু তো গণপরিবহন না, আমাদের ট্রেন এবং অন্যান্য যে পরিবহন আছে সেগুলোকেও আমাদেরকে এটার ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। যে এবং আরেকটা জিনিস যদি করা যায়, ছুটি কি ছুটি নিয়ে প্ল্যান হইতে পারে কিনা? ছুটি, হ্যাঁ, আমি ছুটিটাকে একসাথে আরেকটা জিনিস করা যায় যে মানুষকে ছুটিটা একটু ধরেন আগে, যেটা আমরা যেমন 1 দিন বা 2 দিন আগের থেকে ঈদের ছুটিটা দিই, এই ছুটিটা যদি আমরা একটু 5 দিন বা 6 দিন আগের থেকে দিই, তাহলে তারা এই যে একটা গ্যাপ পেলো দেশে ফেরা বা বাড়িতে ফেরা। আরেকটা জিনিস যদি আমরা করতে পারি সেটা হচ্ছে যে আরেকটা জিনিস যদি আমরা করতে পারি, যে আমাদের এই যে পরিবহনের এই মানে সংখ্যা বাড়ানোর পাশাপাশি যদি আমরা তাদেরকে এইটা নিরুৎসাহিত করতে পারি যে আপনাদের এই ধরনের একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা যত কম সংখ্যক ঈদে বাড়িতে যাবেন তত। অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমরা আশা করি যে সরকার নিশ্চয়ই সেই ধরনের পরিকল্পনাই করছেন, কারণ এবারের ঈদ আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি আশঙ্কার। যতটা স্বস্তি এখন, সেই স্বস্তি হয়তো থাকবে না যদি ঈদের এই চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করতে না পারে। অনেক ধন্যবাদ আয়েশা দেওয়ান, ডাক্তার জাকির রিজওয়ানা আনোয়ার, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংলাপে দেওয়ার জন্য, মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। নিশ্চয়ই সুস্থ থাকবেন এবং বাইরে গেলে মাস্ক পরবেন। দেখা হবে নিশ্চয়ই অন্য সময়।